আমেরিকার মধুক্ষেত্র যখন মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যেই সুপার পাওয়ার ইরানের কাছে 40 দিনের যুদ্ধে পরাস্ত হবার পর যখন ডোনাল্ড ট্রাম্প ধরাশায়ী, সেই সময়ে হঠাৎ করে মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট এবং মুসলিম নেটো গড়ে তোলবার জন্য তৎপর হয়ে ওঠেন। এমনকি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান খোদ পাকিস্তানের ইসলামাবাদে উড়ে গিয়ে এই মুসলিম নেটোর কাজকে এক ধাপে অনেকখানি এগিয়ে নিয়ে যান। আর যখন মুসলিম নেটোর নেতৃত্বে ইরান সবার আগে এগিয়ে আসতে শুরু করে, তখনই ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত হয়ে পড়েন যে কোনো মূল্যে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে না দিতে। কারণ যদি মুসলিম রাষ্ট্রগুলো একবার ঐক্যবদ্ধ হয়ে যায়, পশ্চিমী দুনিয়ার শোষণ ক্ষেত্র, মধ্যপ্রাচ্যের তেল গ্যাস শোষণ করা যে ঐতিহ্য অতীতকাল থেকে আমেরিকা এবং ইউরোপ করে আসছিল, সেই শোষণের ইতি পড়বে। তাই ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে যুদ্ধে হারার গ্লানিকে ভোলার জন্যে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যখন তৈরি হচ্ছে, এবার আটঘাট বেঁধে ডোনাল্ড ট্রাম্প নামতে শুরু করলেন। প্রথমেই এই মুসলিম ঐক্যের যে বীজ, মুসলিম ঐক্যের যে চারা গাছ মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছিল, তাকেই প্রথমে দুমড়ে মুচড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সুপার পাওয়ার হওয়া আটকাতে ডোনাল্ড ট্রাম্প একে একে তুরস্ক, সৌদি আরব এবং ইরাকের উপরে ঘা মারতে শুরু করে। তাদেরকে নতুন নতুন প্রলোভন দিয়ে ইরানের কাছ থেকে তাদেরকে সরাতে শুরু করে ডোনাল্ড ট্রাম্প। আর এই খেলাতে প্রথম বলি হন তুরস্কের লোভী শাসক এরদোয়ান। তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ম্যা করতে শুরু করে দেন F-35 ফাইটার জেট পাওয়ার জন্য। ওদিকে সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমান সুদীর্ঘ কাল ধরে লালায়িত পারমাণবিক শক্তি তৈরি করবার জন্যে, পাশে ইরান যখন সাই সাই করে এগিয়ে যাচ্ছে পারমাণবিক শক্তি নিয়ে এবং সীমাহীন মিসাইল এবং ড্রোন শক্তি তৈরি করে, তখন ভেতরে ভেতরে মোহাম্মদ বিন সালমান তিনিও চাইছিলেন একটা কিছু হোক আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে। আর সেই সুযোগে ডোনাল্ড ট্রাম্প তাকেও বধ করলেন পারমাণবিক চুক্তির নামে। পড়ে রইল ইরাক, যে ইরাক আমেরিকার আগ্রাসনের সব থেকে ভয়ঙ্কর বলি হয়েছে। 2003 সাল থেকে যে সোনার দেশ ইরাককে তছনছ করে দিচ্ছে আমেরিকা, সেই আমেরিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে 5 দিন সফর করলেন ইরাকের প্রধানমন্ত্রী। আর ওই 5 দিনেই তাকে যেটুকু টুপি পরাবার ডোনাল্ড ট্রাম্প টুপি পরিয়ে দিলেন। আর যখন একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে ডোনাল্ড ট্রাম্প বোকা বানাতে শুরু করেছেন, তারপরে শুরু হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যাকে কূটনৈতিক ভাষায় বলছে ব্রিঙ্কম্যানশিপ। একে একে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আমেরিকা পকেটে পড়েছে। তারপর প্রায় মিত্রহীন ইরানের উপরে শুরু হলো সামরিক আগ্রাসন। কিন্তু ইরান আমেরিকার এই কূটকৌশল অনেক আগে থেকেই জানে এবং মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রকে যে সে পাশে পাবে না, সে বিষয়েও প্রায় অনেকখানি নিশ্চিত ছিল আগে থেকে ইরানের নেতৃত্ব। তাই ইরান কোনো প্রতিবেশী দেশের উপরে ভর করে এই যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়তে নামেনি। সে বরং নিজের উপরে 100% আত্মবিশ্বাস, দেশের মানুষের দেশের জন্য শাহাদাত বরণ করবার যে আকুতি, এই দেশপ্রেমের শক্তির উপরে ভর করেই ইরান আমেরিকার মতো হানাদার শক্তির বিরুদ্ধে এক শক্তিশালী সংগ্রাম গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে ভর করে ইরান এই যুদ্ধে লড়ছে না, বরং তার নিজের তৈরি মিসাইল এবং ড্রোনের উপরে ভর করেই আমেরিকার মতো হানাদারের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আজকের এই আলোচনায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব মুসলিম বিশ্বে যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে সীমাহীন আশা জেগেছিল, যে অন্তত অনেক দেরি করে হলেও মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়কগুলো বুঝতে শিখেছে ঐক্যই একমাত্র শক্তি। আর ঐক্যবদ্ধভাবেই পশ্চিমী দুনিয়ার আগ্রাসনকে তারা প্রতিরোধ করতে পারবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে, কোন কোন চালে মুসলিম রাষ্ট্রগুলোর এই ঐক্যকে ভেঙে চুরমার করে দিচ্ছেন, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আর এর বদলা হিসেবে ইরান কি কি পন্থা অবলম্বন করছে এই মধ্যপ্রাচ্যের এই দুর্বল ব্যক্তিত্বহীন রাষ্ট্রগুলোকে সোজা করবার জন্য। চলুন আজকের এই আলোচনা আমরা সেটা বোঝার চেষ্টা করি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। তবে মূল আলোচনায় ঢোকার আগে চলুন গত 24 ঘন্টার যুদ্ধের চটপট আমরা আপডেটগুলো দেখে নিই। এই দিয়ে আমেরিকার পরপর
ইরানের উপরে 10 রাত্রি হামলা চালানো শেষ হলো। গত রাতেও যথারীতি আমেরিকা সেই হরমুজ অঞ্চলে লাগাতার আক্রমণ চালিয়েছে। সেই আক্রমণ ছিল রীতিমতো বিধ্বংসী। ইরানের হরমুজগাউন প্রভিন্সে এই পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় আক্রমণ চালিয়েছে গত রাতে। উপকূলবর্তী এলাকার ডিফেন্স সিস্টেমের উপরে গতকাল প্রথম আক্রমণ হয়েছে। দুটি ডিফেন্স সিস্টেমে আক্রমণ হয়েছে, আর আক্রমণ হয়েছে 3টে র্যাডার সিস্টেমের উপরে। র্যাডারগুলিকে ধ্বংস করতে চাইছে আমেরিকা যে কোনো মূল্যে, কারণ এই র্যাডারগুলি আমেরিকার জন্য কাল হচ্ছে। র্যাডারের মাধ্যমেই এই পারস্য উপসাগর দিয়ে কোন কোন জাহাজ চলাফেরা করছে কিংবা পার হবার চেষ্টা করছে সেটাকে খুব সহজেই ইরান শনাক্ত করছে এবং তার উপরে আক্রমণ হানছে। আমেরিকা গত 14 দিন ধরে যে নতুন যুদ্ধ চালাচ্ছে, সেই যুদ্ধের একমাত্র টার্গেট এই মুহূর্তে হরমুজকে দখল করা। আর সেই লক্ষ্য নিয়ে আমরা দেখলাম কেশম আইল্যান্ডে গত রাতে বেশ বিধ্বংসী আক্রমণ চালিয়েছে আমেরিকা। বেশ কয়েকটা শক্তিশালী আক্রমণ করেছে। আক্রমণ হয়েছে আবারও বন্দর আব্বাসে মাল্টিপল স্ট্রাইক, বেশ কয়েকটি আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের লক্ষ্য ছিল কমান্ড সেন্টার, যে আইআরজিসির কমান্ড সেন্টার রয়েছে সেই কমান্ড সেন্টারে আক্রমণ হয়েছে। এবং কেশম আইল্যান্ডের ক্ষেত্রে একটি ড্রোন লঞ্চ সেন্টার, যেখান থেকে ইরানের আইআরজিসি সেনারা শত্রু দেশকে উদ্দেশ্য করে ড্রোন ছুড়ে দেয়, কেশম আইল্যান্ডের সেই ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রেই আক্রমণ চালিয়েছে আমেরিকা গতকাল রাতে। আর মার্কিন আগ্রাসনের পরপর যথারীতি ইরানের আইআরজিসি এবং ইরানের এরোস্পেস যে সেনাবাহিনী, তারাও আক্রমণ হেনেছে বাহরাইন এবং কুয়েতে। মূলত বাহরাইনকে পাখির চোখ করা হয়েছিল আজকে। বাহরাইনের উল্লেখযোগ্যভাবে অ্যামাজনের ডেটা সেন্টার, অ্যামাজন কোম্পানি তথা আমেরিকা এবং বাহরাইন উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটা তথ্য কেন্দ্র। সেই তথ্য কেন্দ্রে আজ ইরান আক্রমণ করেছে। এবং সামরিক ক্ষেত্রগুলি দেখা হয় তাহলে দেখা যাবে আল শাখির এয়ারবেস, বাহরাইনের এই আল শাখির এয়ারবেসের একটি জেট রিপেয়ারিং ফ্যাসিলিটি এবং জেট হ্যাঙ্গার, দুটোর উপরে আক্রমণ চালানো হয়েছে। আর সালমান পোর্ট, বাহরাইনের একটি সামুদ্রিক বন্দর, এই সালমান বন্দরের যে ডিফেন্স সিস্টেম রয়েছে র্যাডার, সেই র্যাডার আক্রমণ চালানো হয়েছে। এমনকি বাহরাইনের যে আমেরিকার 5th ফ্লিট রয়েছে সেখানেও আক্রমণ চালিয়েছে ইরানের সেনারা। সেটা আমরা দেখে নিই কুয়েতের কোথায় কোথায় আক্রমণ করেছে আইআরজিসি সেনারা। কুয়েতের ক্যাম্প আরিফজান, ইতিমধ্যেই বিধ্বস্ত এই ক্যাম্প আরিফজান। সেই আরিফজানে যে ডিফেন্স সিস্টেম তার ব্যাটারিতে আক্রমণ করেছে এবং স্যাটেলাইট অ্যারে বা অ্যান্টেনা। ক্যাম্প আরিফজান একরকম গুড়িয়ে দিয়েছে ইরান, তার যেটুকু অবশিষ্ট আছে তার উপরেও আক্রমণ চলছে এই মুহূর্তে। কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রেও আক্রমণ চালিয়েছে নতুন করে আজ ইরান। তবে উল্লেখযোগ্য, আজ আবারও হরমুজ প্রণালী দিয়ে পার হতে চাওয়া 2টি জাহাজকে ইরান আজ সিজ করে নিয়েছে, অর্থাৎ ইরান তার নিয়ন্ত্রণে নিয়েছে 2টি জাহাজকে। অপরদিকে আরো একটি কমার্শিয়াল ট্যাঙ্কার, তেলবাহী একটা বাণিজ্যিক জাহাজ, সেই বাণিজ্যিক জাহাজ যারা ইরানের অনুমতি ছাড়াই এই হরমুজ প্রণালী পার হবার অপচেষ্টা করছিল, তাকেও আক্রমণ করেছে ইরান। এই আক্রমণের মাধ্যমে একটা বার্তা কিন্তু স্পষ্ট, আমেরিকা গত 13 দিন ধরে নির্বিচারে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে পরিমাণ সামরিক আক্রমণ চালাচ্ছে, তারপরেও এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো সম্পূর্ণটাই ইরানের হাতে রয়েছে। তার প্রমাণ কিন্তু বারবার ইরান দিচ্ছে যে ইরানের উপরে যতই তুমি আক্রমণ করো, হরমুজ প্রণালী দখল করা তোমার কাজ নয়। চলুন এবার ফিরে আসা যাক আজকের মূল আলোচনায়। যে কথা বলছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তৈরি হতে যাওয়া যে ঐক্য, যে ঐক্য তৈরিকে ঘিরে গোটা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল। যদি এই ঐক্য তৈরি হতে পারত, পাশে অবশ্যই ছিল রাশিয়া এবং চীন। রাশিয়া, চীন, ইরান একাধারে পৃথিবীর বিকল্প একটা শক্তি মেরু। আর সেই মেরুর সঙ্গে যদি এই ইসলামিক রাষ্ট্রগুলো যথা সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর, পাকিস্তান, এহেন রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যকে আর আমেরিকা কোনোদিনও শোষণ ক্ষেত্র বানিয়ে রাখতে পারতো না। আর মধ্যপ্রাচ্যে যে বর্বরচিত গণহত্যা চলছে, যে গণহত্যা থামানো এই সময় জন্য সবচাইতে বড় দাবি। বিশেষ করে গাজাতে যে নিরীহ শিশুদের হত্যা চলছে, সাধারণ মানুষকে যেভাবে প্রতিদিন
এই গণহত্যাকারী ইসরায়েলি সেনারা খুন করছে, সেই হত্যার বন্ধ হওয়া দরকার ছিল লেবাননের ইসরায়েলি বর্বরতা। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হওয়ার কারণেই আমেরিকা এতদিন ধরে এই রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে রেখেছে, এবং এই লড়াইয়ের সুযোগ নিয়ে আমেরিকা এবং ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্য ব্যাপী শোষণ এবং গণহত্যার এক ত্রাস তৈরি করে রেখেছে। আর সেই ত্রাস বন্ধ হওয়ার যেটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাকে আরো একবার ডোনাল্ড ট্রাম্প ছারখার করে দিলেন তার কূটকৌশল দিয়ে। মুসলিম নেটোর ক্ষেত্রে বড় আঘাত যেটা আসলো সেটা এরদোয়ানের মাধ্যমে, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং অনভিপ্রেত বটে। এই কারণেই কারণ এরদোয়ান গত কয়েক বছর ধরে তিনি মুসলিম বিশ্বের মসিহা সাজবার চেষ্টা করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এত ঘন ঘন তিনি কমেন্ট করেছেন যাতে মনে হয়েছে আজই ইসরায়েলে গিয়ে বোমা মেরে গোটা দেশটাকে ধ্বংস করে ফেলবেন এই মসিহা এরদোয়ান। কিন্তু বাস্তবের তথ্য এই, ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার পরেও এই তুরস্ক রাষ্ট্রের শাসক এরদোয়ান গোপনে গোপনে ইসরায়েলের সঙ্গে একাধিক বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রেখে দিয়েছেন। ইসরায়েলের প্রয়োজনীয় জ্বালানি, বিপুল পরিমাণে তেল রপ্তানি, এমনকি তার বন্ধু রাষ্ট্র আজারবাইজানকে ইসরায়েলকে তেল বিক্রি করতে বাধ্য করার কাজ, তার সঙ্গে সামরিক লেনদেন চালিয়ে যাওয়া, সবই করছেন গোপনে। আর বাইরে বাইরে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হুমকি দিচ্ছেন। তিনি এমনকি ফলাও করে বললেন যে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন তিনি ইসরায়েলকে আর গ্রেটার ইসরায়েল বানাতে দেবেন না, বরং তিনি ইসরায়েলকে কবজা করে নিয়ে গ্রেটার তুরস্কের পার্ট বানাবেন। শুনতে কি অসাধারণ! কিন্তু মজার যে বিষয়টা হলো, ডোনাল্ড ট্রাম্প নেটোর বৈঠক করতে তুরস্কে আসবার পর প্রথম যে ললিপপ গিলিয়ে দিলেন এই এরদোয়ানকে, তা হলো F-35। বেশ কয়েক বছর থেকে এরদোয়ানের স্বাদ ছিল যে F-35 ফাইটার জেট তিনি কিনবেন, কিন্তু আমেরিকা এতদিন ধরে এরদোয়ানকে এই স্বপ্ন পূরণের কোনো সুযোগ দেয়নি। তার উপরে মাত্র কয়েক বছর আগে এরদোয়ান রাশিয়ার কাছ থেকে S-400 নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে বসেন। আর যখন রাশিয়ার কাছ থেকে এই S-400 তিনি কিনলেন, আমেরিকা বেজায় রুষ্ট হলো। আর তারপরেই তুরস্কের ওপরে অস্ত্র কেনার উপরে দিল স্যাংশন লাগিয়ে, এমনকি ব্যাংকিং বিশেষ করে ঋণ গ্রহণের উপরে আমেরিকা চাপিয়ে দিল স্যাংশন। তাই তুরস্কের এরদোয়ান বেশ চাপে ছিলেন। যখন এই ন্যাটোর বৈঠক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পাশে বসিয়ে তাকে এমনভাবে হাওয়া দিলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এবং মাই ডিয়ার ফ্রেন্ড হয়ে গেলেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের একটাই কৌশল ছিল, যাতে এরদোয়ান ইরানের সঙ্গে তার যে সখ্যতা, সেই সখ্যতা আর না বাড়ায়, এবং আমেরিকার দেওয়ার নির্দেশেই যেন এরদোয়ান চলে। ইরান ইতিমধ্যেই আমেরিকাকে 40 দিনের যুদ্ধে পরাস্ত করবার পর মধ্যপ্রাচ্যে যেভাবে তার কূটনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, আমেরিকা যে আদৌ যে সমস্ত রাষ্ট্রগুলোর কাছ থেকে বিপুল পরিমাণে হপ্তা নেয়, সেই রাষ্ট্রগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ, সেই ছবি যখন বেআব্রু হয়ে যাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানকে হাতে বন্দি করে মোক্ষম চাল চেলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প এক ঢিলে দুই পাখি মারলেন। তুরস্কের ওপর থেকে যে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা ছিলেন তুলে নিলেন, তুরস্ককে F-35 বিক্রি করার অনুমতিতে তিনি সিলমোহর দিয়ে দিলেন, এবং তুরস্ক যাতে প্রচুর পরিমাণে ঋণ পেতে পারে সেই ঋণ পাবার রাস্তাও খুলে দিলেন। কিন্তু বিনিময়ে ইরানের সঙ্গে তুরস্ক যাতে আর কোন রকম বন্ধুত্ব না করে, এবং মুসলিম নেটো তৈরি হবার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তুরস্ককে দিয়েই, সেই সম্ভাবনাতেও পুরোপুরি জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এরদোয়ানের পর মধ্যপ্রাচ্যের নিঃসন্দেহে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র তথা গোটা মুসলিম বিশ্বের যে দেশকে নেতা বলে মানা হয়, সেই দেশ সৌদি আরব। সেই সৌদি আরবের কাছে সামরিক শক্তি তুরস্কের তুলনায় কিছু কম থাকলেও অর্থনৈতিক শক্তিতে সৌদি আরবের সাথে পাল্লা দেবার মতো কোনো মুসলিম দেশ এই মুহূর্তে বিশ্বে নেই। এমনকি ইরান যুদ্ধ যখন হচ্ছে, তখনও এই মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে একটা রীতিমতো দূরত্ব বজায় রাখবার আন্তরিক চেষ্টা করেছিলেন বলে খবরে প্রকাশ ছিল। তাছাড়া ইরানের বিরুদ্ধে সরাসরি সৌদি আরব যুদ্ধে যায়নি, যদিও ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মার্কিন ঘাঁটিতে বিপুল সংখ্যক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল। সেখান থেকে একটা বিষয় আমরা সকলেই অনুমান করেছিলাম যে সৌদি আরবের সঙ্গে ইরানের
নন অ্যাগ্রেশন প্যাক্ট একটা হয়েছে গোপনে গোপনে, অর্থাৎ তারা একে অপরকে আক্রমণ করবে না এই শর্তে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। এবং যে মুসলিম নেটো তৈরি হতে যাচ্ছিল সেই নেটোর কেন্দ্রেই ছিল সৌদি আরব, কারণ পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যেই সৌদি আরব একটি সামরিক চুক্তি সম্পাদন করেছিল যার মূল কথাই ছিল আর্টিকেল 5, অর্থাৎ যদি কোনো দেশ সৌদি আরবকে আক্রমণ করে সেই আক্রমণ পাকিস্তানকেও করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। অপরদিকে পাকিস্তানে যদি কোনো দেশ আক্রমণ চালায় সেই আক্রমণ সৌদি আরবের উপরে হয়েছে বলেও ধরে নেওয়া হবে। সেই চুক্তি যেহেতু ইতিমধ্যেই করেছে সৌদি আরব, তাই পরবর্তীকালে পাকিস্তান সৌদি আরবের সাথে একাধিক রাষ্ট্র ধীরে ধীরে যুক্ত হয়ে এই নেটোর ভাবনাটা পূর্ণাঙ্গ হবে বলেই মনে হয়েছিল। তাই ডোনাল্ড ট্রাম্প আর চুপ করে বসে থাকতে পারলেন না, তিনি তড়িঘড়ি 2025 সালে সৌদি আরবের সঙ্গে আমেরিকার যে পারমাণবিক চুক্তির প্রাথমিক ধাপ সম্পাদিত হয়ে আটকে পড়েছিল সেই চুক্তিকে এবার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প পাশ করে দিলেন। গতকাল অর্থাৎ 20 জুলাই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এতদিন ধরে অচল হয়ে পড়ে থাকা চুক্তি হঠাৎ করে সচল হয়ে গেল। আমেরিকা সৌদি আরবের মাটিতে একাধিক পারমাণবিক চুল্লি তৈরি করবে, সেই পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ শক্তি যাতে উৎপাদন করতে পারে সৌদি আরব, তার জন্য প্রযুক্তি, উপাদান, এমনকি বৈজ্ঞানিকের দল পাঠিয়েও সৌদি আরবে এই পারমাণবিক কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এত বড় দরাজ যদি হয় আমেরিকা, তখন কি মোহাম্মদ বিন সালমান আর ইরানের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে? না, আমেরিকা সেই বন্ধুত্ব রাখতে দেবে। তাই মুসলিম ঐক্য তৈরি হওয়ার ক্ষেত্রে এটা একটা বড়সড় আঘাত। এমনকি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে হাতে করবার জন্য এতখানি অগ্রসর হয়েছে যে আগামী দিনে সৌদি আরব যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তার জন্যও কোনো ক্লজ রাখেননি এই আইনে। মিডল ইস্ট আই লিখছে, ইউএস গ্রিন লাইটস সৌদি নিউক্লিয়ার এনরিচমেন্ট উইদাউট সেফগার্ডস। রিপোর্ট, এই মিডল ইস্ট আই তারা লিখছে যে আমেরিকা সৌদি আরবকে পরমাণু শক্তি উৎপাদনের সবুজ সংকেত দিয়ে দিয়েছে, কিন্তু তাতে কোনো সেফগার্ড নেই। আগামী দিনে ইরানের মতো সৌদি আরবে যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে সেই প্রচেষ্টা আটকাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিচলিত নন, কারণ তার কাছে একমাত্র চ্যালেঞ্জ ইরান। ইরানকে ধ্বংস করতে পারলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কোনো ব্যাপার না, সেগুলো সব মামুলি ব্যাপার। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এক এবং একমাত্র লক্ষ্য ইরানকে ধ্বংস করা, আর ইরানকে ধ্বংস করবার জন্য তার যা যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত আছেন। আর এই কারণ তিনি আমেরিকার কিছুটা স্বার্থ ক্ষুণ্ণ করেও তুরস্ককে বিক্রি করছেন F-35, আর এতে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের উপরে আপাতত হলেও বেশ খানিকটা চটেছেন। অপরদিকে সৌদি আরবের সঙ্গে এই পারমাণবিক চুক্তি পর্যন্ত করে ফেললেন, এটিও ইসরায়েলের বিরুদ্ধে গিয়েই, কিন্তু লক্ষ্য একটাই, মুসলিম নেটো যাতে কোনোভাবেই তৈরি না হয় এবং ইরান যেন মধ্যপ্রাচ্যের বাদশা না হতে পারে। আর তুরস্ক এবং সৌদি আরবকে হাত করবার পর ডোনাল্ড ট্রাম্প এবার থাবা বসালেন ইরানের সবচাইতে মিত্র একটা দেশ ইরাক। আমরা দেখেছি ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজাতে ইরানের যে পরিমাণ মানুষের আবেগ উৎসাহ ছিল, একই রকম আবেগ উৎসাহ দেখা গিয়েছিল নাজাফ এবং কারবালাতে। সেখানেও 90 লক্ষের অধিক মানুষ জমায়েত হয়েছিলেন এই শহীদ নেতাকে সম্মান জানাতে। তাই ইরাককে এই মুহূর্তে হাতে রাখাটা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। তাই আপনারা দেখলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদিকে ওয়াশিংটনের আমন্ত্রণ জানানো হলো 5 দিনের রাষ্ট্রীয় সফরে। সেই 5 দিনের রাষ্ট্রীয় সফরে ডোনাল্ড ট্রাম্প এই আল জাইদিকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে তাকে সম্মান জানালেন। এমনকি ইরাকের সঙ্গে এই 5 দিনের সফরে 48টি চুক্তি সম্পাদন করলো আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটা এক কথায় ঐতিহাসিক। 2003 সালে যে আমেরিকা ইরাককে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল, সেই ইরাকের সাথে আমেরিকা 48টি চুক্তি করছে। কেন? তার একটাই কারণ, যাতে ইরাকের সাধারণ মানুষ দলে দলে গিয়ে ইরানের সৈন্যবাহিনীর সঙ্গে মিলে যেতে না পারে। ইরানকে বিচ্ছিন্ন করে দুর্বল রাখবার জন্যই এটা একটা চেষ্টা। ইরানের সঙ্গে ইরাক সব থেকে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে, তাই এমনকি ইরাক এবং ইরানের মানুষ তারাও ভ্রাতৃপ্রতিম, একে অপরের সাথে গভীর সম্পর্ক বজায় রেখে চলে। তাই এই মুহূর্তে ইরাকের সরকারকে হাতে রাখাটা আমেরিকার জন্য অত্যন্ত জরুরি। ওদিকে আল জাইদি তিনিও, যেহেতু ইরাক এখন একটা অস্থির দেশ, অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে এখনো নিজের পায়ে শক্তিশালীভাবে দাঁড়াতে পারেনি,
তাই যে আমেরিকা ইরাককে খুন করেছে সেই খুনির পায়ে পড়ে বলছে আমাকে রক্ষা করো। এক নির্লজ্জ ইতিহাস তৈরি করলেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাক ইউএস সাইন 48 এগ্রিমেন্টস ডিউরিং পিএমস ভিজিট। ভারতের বিখ্যাত সংবাদপত্র দা হিন্দু তারা খবর করেছে যে ইরাক এবং আমেরিকার মধ্যে এই চুক্তির কথা। আর এর ফলে আমেরিকা প্রথমে তুরস্ক, পরে সৌদি আরব এবং তার সাথে ইরাক, এই তিনটে দেশকে ইরানের থেকে দূরে এনে মুসলিম নেটো তৈরি হবার যে সম্ভাবনা শুরু হয়েছিল সেই সম্ভাবনায় রীতিমতো জল ঢেলে দিলেন এবং ইরানকে দুর্বল করার সব রকম চেষ্টা আমেরিকা কিন্তু এই মুহূর্তে করে যাচ্ছে। একদিকে সামরিক আক্রমণ, অন্যদিকে মিত্র দেশগুলোর কাছ থেকে সরিয়ে নেওয়া। কিন্তু ইরান কি আদৌ আমেরিকার এই কূটকৌশলে ভীত? মোটেই নয়। আমেরিকার এই চালগুলোকে ভোতা করবার জন্য ইরানও চেলে দিয়েছে আরো শক্তিশালী দামার চাল। প্রথম যে চাল ইরান চেলেছে তা হলো গতকাল ইয়েমেনের হুথি, যারা ইরানের প্রক্সি গ্রুপ, সেই হুথি এই বাব আল মান্দাব আপনারা প্রত্যেকেই জানেন একটা সংকীর্ণ চোক পয়েন্ট। এই বাব আল মান্দাবের মধ্য দিয়েই লোহিত সাগরে জাহাজ প্রবেশ করে। আর এই বাব আল মান্দাবের মাধ্যমে সৌদি আরব বিপুল পরিমাণে ব্যবসা করে। সৌদি আরবের তেল রপ্তানির একটা বড় অংশ হয়ে থাকে এই বাব আল মান্দাবের মধ্য দিয়ে। আর গতকাল হুথি তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সৌদি আরবের কোনো জাহাজ এই বাব আল মান্দাব দিয়ে পার হতে পারবে না। যখনই পার হবার চেষ্টা করবে সৌদি আরবের কোনো তেল ভর্তি জাহাজ বা সৌদি আরবের তেল কিনেছে কোনো জাহাজ এই রাস্তা দিয়ে পার হবার চেষ্টা করবে, সেই জাহাজকেই তারা মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করে ধ্বংস করে দেবে। তো এখানে মজার বিষয় এই, কদিন আগেই আপনারা জানেন যে ইয়েমেনের যে সানা এয়ারপোর্ট, এই সানা এয়ারপোর্টকে দীর্ঘকাল ধরে সৌদি আরব অবরোধ করে রেখেছে। অর্থাৎ সানা এয়ারপোর্টের সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এই বিমানবন্দর বন্ধ হয়ে পড়ে রয়েছে। গত কয়েকদিন আগে, মাত্র সপ্তাহখানিক আগে যখন সানা এয়ারপোর্ট খোলা হলো, সেই সানা এয়ারপোর্টে আবারও সৌদি আরব আক্রমণ করে সমস্ত ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাই ইতিমধ্যেই হুথির সঙ্গে সৌদি আরবের একটা দ্বন্দ্ব নতুন করে আবার শুরু হয়েছে। সেই দ্বন্দ্বে ইরান নিঃশব্দে প্রবেশ করেছে যাতে সৌদি আরব আমেরিকার সঙ্গে তাদের এই চুক্তি নিয়ে খুব বেশি দূর এগোতে না পারে। তার জন্য হুথির মাধ্যমে বাব আল মান্দাব বন্ধ করে দিয়েছে ইরান। কিন্তু আপনি অবাক হবেন শুনলে, এই বাব আল মান্দাবের মাধ্যমে সৌদি আরবের 74% তেল রপ্তানি হয়ে থাকে। অর্থাৎ সৌদি আরব যত তেল বিদেশের বাজারে রপ্তানি করে তার সিংহভাগ তেল এই ক্ষুদ্র প্রণালীর মাধ্যমেই বিশ্বের বাজারে রপ্তানি হয়। তাই যদি এই বাব আল মান্দাব হুথি ইরানের মাধ্যমে লম্বা সময় ধরে বন্ধ রাখতে পারে তাহলে সৌদি আরব অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। খুব বেশি দিন সে নিজেকে সোজা রাখতে পারবে না। তাই ইরানের সঙ্গে পাঙ্গা নেয়া সৌদি আরবের জন্য মোটেই সুখকর হবে না। একদিকে যদি যুদ্ধে যায় সরাসরি, তাহলে তো আরামকোর মতো বড় বড় যে তৈলক্ষেত্র আছে সেই তৈলক্ষেত্র ইরান চাইলে অনায়াসেই আক্রমণ করে তছনছ করে দিতে পারে। অপরদিকে যে দুটি গুরুত্বপূর্ণ জলপথ, একদিকে বাব আল মান্দাব, অপরদিকে হরমুজ প্রণালী, দুটিই রয়েছে সম্পূর্ণরূপে ইরানের কন্ট্রোলে। তাই ইরানের সঙ্গে লড়াই করে মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব একটা সুবিধা করতে পারবে না, তা ইতিমধ্যেই প্রমাণিত। তাই ইরান এই মুহূর্তে আমেরিকা যে নতুন ছলনার ফাঁদ পেতেছে, গতকাল থেকেই একের পর এক কাতার, ইরাক তারা নতুন করে আবারও আমেরিকার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছে। এই ছলনাকে ইরান খুব ভালো করেই বোঝে যে তুরস্ক কিংবা কাতার কিংবা ইরাক, তাদের এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে কোনোভাবেই ইরান বিশ্বাস করে না। কারণ এই তিন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আমেরিকার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তারা নতুন করে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে। তাই তাদের মাধ্যমে যে প্রস্তাব ইরানের কাছে আসছে প্রত্যেকটি প্রস্তাবই ইরানের স্বার্থ বিরোধী হবে। আর আমেরিকাকে বিশ্বাস করতে আর ইরানের সরকার কিংবা মানুষ কেউই প্রস্তুত না। তাই যুদ্ধের ময়দানে আমেরিকাকে পরাস্ত করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তাড়াতে চায় ইরান। তারপর যদি ইরানের সঙ্গে কোনো রাষ্ট্র বন্ধুত্ব করতে চায় বা কোনো জোট বা ঐক্য তৈরি করতে চায়, ইরান করবে, কিন্তু তার আগে নয়। তাই যে মুসলিম ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই ঐক্য তৈরি আপাতত না হলেও
ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের জন্য যথেষ্ট, আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য। আর সেই কাজই মধ্যপ্রাচ্যে চলছে। আমেরিকা খুব বেশি দিন এই লড়াইয়ে থাকতে পারবে না বলেই আমাদের মতামত, কারণ ইতিমধ্যেই আমেরিকার অর্থনীতির বেহাল দশা। যদিও ইরানে সাধারণ মানুষ খুন হচ্ছেন এবং ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তৎসত্ত্বেও ইরানের মানুষ এই লড়াইকে স্বাগত জানাচ্ছে। তারা দেশের জন্য, আগামী প্রজন্মকে সুখী রাখবার জন্য এবং মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে বিতাড়ন করবার জন্য তারা স্যাক্রিফাইস করছে, আত্মত্যাগ করছে। এই লড়াই ইরান লড়ছে এবং লড়বে, আমেরিকাকে পরাস্ত করেই ছাড়বে বলে আমাদের বিশ্বাস। আর এই আলোচনার সঙ্গে আজকের মতো এই এপিসোড আমরা শেষ করলাম।